হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবার, এখন রাত 7:45 মতন বাজে। বাইরেটা দেখে বোঝার উপায় আছে? এই সামার টাইমটায় আসলে অনেকক্ষণ সূর্যের আলো থাকে, আর শীতকালে আবার ঠিক উল্টোটা। তখন আবার দুপুর 3টে বাজতে না বাজতেই চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তবে চলুন আজ আপনাদের একটা জিনিস দেখাই। এদিকটা পশ্চিম দিক, আর এই সাইডটা দেখছেন পুরো অন্ধকার হয়ে গেছে। অবশ্য এখন সূর্যাস্তেরও সময় হয়ে গেছে, কিন্তু আবার এই দিকটা দেখুন, একই সময় একটা দিক পুরো সোনালি রোদে ঝলমল করছে। ও, আকাশে আবার রামধনুও উঠেছে। সেই কারণেই কিনা কে জানে এদিকটা দেখে মনে হচ্ছে এখনো পুরো দিনের আলো। তবে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু বাইরেটা দেখতে। আর কি অদ্ভুত ব্যাপার, একটা দিক পুরো রোদে ঝলমল করছে, আর ঠিক একই সময়ে উল্টো দিকটা আবার একদম অন্ধকার হয়ে গেছে। ও ওয়াও, আপনাদেরকে একটা রেনবো দেখাচ্ছিলাম, আর এখন আকাশে দেখুন দুটো রামধনু। জীবনে প্রথমবার দুটো রামধনু একসঙ্গে দেখছি। আর এদিকে এই রামধনুর চক্করে যেই না জানলা দিয়ে মুখটা বাড়িয়েছি, অমনি টপাস করে আমার হেয়ার ব্যান্ডটা খুলে সোজা নিচে। ক্যামেরায় কতদূর বোঝাতে পারছি আপনাদের জানি না, তবে এই দুটো রামধনু যখন ওঠে তখন দ্বিতীয় রামধনুটা প্রথম রামধনুর ঠিক উল্টো হয়। মানে প্রথম যে রামধনুটা তাতে দেখুন লাল রংটা সবার উপরে আছে, আবার পরের রামধনুটায় লাল রংটা সবার নিচে আর বেগুনিটা উপরে থাকবে। প্রত্যেকে মুখ বাড়িয়ে আমার হেয়ার ব্যান্ডটা নিচে পড়ে গেছিল, দাঁড়ান পেয়েছি। আমি নিচে চলে এসেছি এখন, আর এই যে আমার হেয়ার ব্যান্ড খুঁজে পেয়েছি। এখন বাজে ঠিক রাত 8টা, ওই দেখুন চার্চে ঘন্টাও বাজছে। ভাবলাম নিচে যখন এসেছি আপনাদেরকে একবার নিচ থেকেও রামধনুটা দেখিয়ে দিই। আজকে রামধনুর জন্যই কিনা কে জানে চারিদিকটা অপূর্ব মায়াবী লাগছে, সাথে আবার অসম্ভব জোরে হাওয়াও দিচ্ছে। ওদিকে আবার টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল। চলুন, অনেক রামধনু দেখা হলো, এবার ঘরে ঢুকি। কি হচ্ছে মাম্মা, কি হচ্ছে? এগুলো কে করলো? ইস, কি অবস্থা! ভাগ্য ভালো কাচের শিশিটা ভাঙেনি। আমি এত এক্সাইটমেন্টে এই যে জানলা খুলে দিয়ে চলে গেছি, আর এখান থেকে এটা টপাস পড়েছে পুরো নিচে। কি হয়েছে? পুরো পড়ে গেছে? হ্যাঁ, সব পড়ে গেছে মাম্মা। দাদুভাই গুছিয়ে রাখবে? আচ্ছা রাখো দেখি, দাদুভাই গুছিয়ে রাখো। এই যে কি বলছে, বলছে দাদুভাই সব গুছিয়ে রাখবে। রাখো দেখি, রাখো, সব গোছাও। মা, ও নিজেই বাক্স সোজা করে নিচ্ছে তো। ওই যে সোজা করলো, নাও সব গুছিয়ে দাও। আর এই যে এখানে আমাদের সুটকেস বেরিয়ে পড়েছে। আর একটা কিছু ঘরে ছড়ালে হলো, ছেলের একেবারে মাথা খারাপ হওয়ার জোগাড়। নিজের একটা খেলনা তো ঠিক জায়গায় থাকে না, সারা ঘর ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার একটা জিনিস এদিক থেকে ওদিক হলেই হলো। সেগুলো আবার যতক্ষণ না জায়গার জিনিস জায়গায় যাবে, ওর একেবারে মনে হয় মাথাটা খারাপ হয়ে যায়। সে বেচারা আর দিশা পাচ্ছে না, তার অবস্থাটা একবার দেখুন, ঠিক যেন মনে হচ্ছে পাগল পাগল দশা। এতগুলো জিনিস, কি হয়েছে মাম্মা বলো তো, কি হয়েছে? এ মা, ক্রিম টিম সব খুলে পড়ে গেছে, সব পড়ে গেছে। হ্যাঁ বলছে, কি অবস্থা, ক্রিমের ঢাকনাও খুলে গেছে। দাঁড়া, আমি এগুলোকে সব গোছাই এখন। চলো রাখি, গোছাচ্ছি এখন এগুলোকে আগে, তারপরে তোমরা ঘুমাও। গুড নাইট। আচ্ছা গুড নাইট মা। মাম্মা গুড নাইট করে দাও, টাটা করে দাও, টাটা। ওর অবস্থা খারাপ, এখন ও কি করে গোছাবে? ও ভেবে পাচ্ছে না কি করে গোছাবে এগুলো, এত অবস্থা খারাপ হয়ে গেছে সব পড়ে। যা দেখি এখন এগুলোকে গোছাই তাহলে, তারপর আবার ব্যাগ গোছাতে হবে। ওকে টাটা, গুড নাইট। তুমি কোথায় যাচ্ছ মামা? বেবি যাচ্ছ? হ্যাঁ টাটা যাচ্ছ, ব্যাগটা নিয়ে যাবে, এটা নিয়ে ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তাতে তাতে তাতে। উই বলি উই বলি উই বলি উই বলি উই বলি উই বলি। এই তো খুশি, এই তো খুশি। উই বাপরে, আরে কি খুশি!
আরেকজনের অবস্থা দেখুন, কোথাও বেরোবো বললে সে একেবারে মহা খুশি, জ্যাকেট জুতো সব নিয়ে চলে আসে। চলুন এবার আমরাও রেডি হয়ে নিই, আমাদেরও বেরোবার সময় হয়ে গেল। 9:15 বেরোনোর কথা ছিল, এখন বাজে 9:13। 2 মিনিট আগে আমরা বেরিয়ে পড়েছি। মাম্মাটা কোথায়? আমাদের ছোট্ট রানী, ছোট্ট রানী কি খুশি, কি খুশি, সব চোখে ডেকে যাচ্ছে, কি খুশি। চলে এসছি স্টেশনে। এখন বাইরের টেম্পারেচার খুব একটা বেশি নয়, মাত্র 6 ডিগ্রি। ঘড়িতে এখন বাজে 9:40, আমরা পৌঁছে গেছি স্টেশনে, কিন্তু ট্রেন 15 মিনিট লেট। অভিক এখন দেখছে বাচ্চাদের স্ট্রলারটা কোন কোন জায়গায় পড়বে, কোথায়? 9 নাম্বার। ওকে, আরামসে এখান থেকেই ছাড়বে। ইয়ে, আমরা যাব এরকম একটা আইস ট্রেনে। 10:17 ট্রেন, ফাইনালি ডিলে করতে করতে 10:37 ছাড়বে। 37 না, আরো 5 মিনিট বোধহয় ডিলে। ও 10:47 ছেড়ে দিয়েছে, তাও 2 মিনিট আগে ছেড়েছে। আমরা আজকে 2 মিনিট আগে বেরিয়েছি, 10:45 এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। ওরা হাই উঠতে শুরু করে দিয়েছে। আমি ঠিক জায়গাতে দাঁড়িয়েছিল, বেকার ওটা শুনে ওই ডিসপ্লেটা শুনে সিডিতে গেল, কিন্তু বাচ্চার কামরাটা ইতেই ছিল। ছেড়ে দিয়েছে, দুক্কা দুক্কা। আর এই ট্রেনটাতে বাচ্চাদের জন্য একটা করে এরকম খেলনা ট্রেন দেয়। তো এই প্রথমবার আমরা এই ট্রেনটা পেলাম, এতবার এই ট্রেনে যাতায়াত করেছি, কোনোবারই নেওয়া হয় না। এই যে কিউট মতন ট্রেনটা, ওইখানে যে ফটোটা আছে ওইটাই ট্রেনটা। নাম লেখার একটা কার্ড দিয়েছে, আর একটা এই যে বাচ্চাদের একটা বই দিয়েছে, কমিক এডিশন। তো আপনারা যদি কেউ আইসে যাতায়াত করেন, এই ট্রেনটা কিভাবে পাবেন আপনাদেরকে বলে দিই। ফার্স্টে গেলাম টিটির কাছে, এই যে পাশেই টিটির কামরা। তো টিটির দিল, তোমার ফার্স্টে বললাম কি আমার কাছে বাচ্চা আছে, তো টয় ট্রেনটা দাও। তো ওরা একটা কি বলে গিফট ভাউচার দিল, বললো কি ডাইনিং এরিয়াতে তোমাকে একটা রিডিম করতে হবে। তো প্রথমে ডাইনিং এরিয়াতে গেলাম, কিন্তু ডাইনিং এরিয়াতে তোমার প্রথমে বললো কি বাচ্চাকে দেখবে। তারপর আমি বললাম কি বাচ্চা ঘুমিয়ে আছে, তো তারপরে বললো কি না নিয়ে আসতে হবে। সেটা এখন নিয়ে গেলাম, এই পেলাম। এই যে বাচ্চা এখানে ঘুমিয়ে আছে, বাচ্চাকে নিয়ে গিয়ে তারপর ট্রেন পাওয়া গেল। ঘড়িতে এখন বাজে প্রায় 1:10, আর আমরা এখন পৌঁছে গেছি মিউনিক স্টেশনে। বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে, এতক্ষণ তো ট্রেনের মধ্যে খুব গরমে ছিলাম। এখানে বাইরে ট্রেনগুলো খুব গরম হয়, কিন্তু স্টেশনে তো মারাত্মক ঠান্ডা, খেপে গেলাম। যে পরের ট্রেনটা আমাদের আছে, প্রাগ লেখা আছে দেখুন, এই যে প্রাগ, এটা আছে 4:44। মিউনিক মেন স্টেশনে এখানে এই যে ইয়রমাস বলে একটা দোকান আছে, এটা কিন্তু এখনো খোলা আছে, রাত 1:45টার সময় এটা খোলা আছে। একটু উপরে এসেছিলাম, এখানে একটা ডিবি লাউঞ্জ আছে, ওটা দেখতে, কারণ এখন আমাদের 4 ঘন্টা ওয়েট করতে হবে। এভরিডে এখানে ওপেনিং আওয়ার্সটা লেখা আছে, এখন অলরেডি বন্ধ হয়ে গেছে। এই যে ডান দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটাতেই আমরা মিউনিক থেকে প্রাগ যাব। ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, কিন্তু ওঠা যাচ্ছে না, সবকটা দরজাই বন্ধ। তো অতএব এখানে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। ট্রেনটা এখন ঢুকতে তো পারছি না, তো বাইরে দিয়েই আপনাদের দেখাচ্ছি। এইরকম একটা কামরা আছে, নতুন টাইপের, যেখানে মানে মাঝখানে টেবিল সিটও আছে। এই কামরাটা একটু নতুন লাগছে, আর বাকি পুরো ট্রেনটাই এইরকম টাইপের, একটুখানি পুরনো দিনের, কিন্তু এটা আবার ফার্স্ট ক্লাস। মধ্যে সেম এখানে এরকম একটা আছে, এটা হচ্ছে কিন্ডার কম্পার্টমেন্ট, মানে বাচ্চাদের কামরা। এটা সেকেন্ড ক্লাস, তো এখানে আমরা বসতে পারি। দিস ট্রেন উইল গো টু প্রাগ। প্রাগকে ওখানকার চেক রিপাবলিক ভাষায় বলে প্রাহা, আর মুনশেন হচ্ছে এখানকার জার্মান ভাষায় মিউনিককে বলে মুনশেন। ব্যাগ থেকে চিপস বেরিয়ে গেছে এত রাত্রিরে। এখন তোর কি খিদে পেয়ে গেছে? ব্যাস, চিপস শুরু হয়ে গেছে খাওয়া। একজন স্ন্যাক্স খেতে খেতে এখানে স্ন্যাক্স মেশিনটাও দেখা হয়ে গেল কি কি আছে। মোটামুটি সব মেন স্টেশনেই এরকম একটা করে স্ন্যাক্সের মেশিন থাকে, সবগুলোরই দাম নিচে লেখা থাকে, আর তার সাথে একটা করে নাম্বার থাকে। আর এই জায়গাটায় কয়েন ঢোকানোর জায়গা আছে, যে স্ন্যাক্সটা আপনার দরকার সেই নাম্বারটা টিপলে নিচ থেকে ওই স্ন্যাক্সটা চলে আসবে। তো আমরা তো এখন ট্রেনে যাচ্ছি, কিন্তু প্রাগে ফ্লাইটেও যাওয়া যায়, তবে সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা বেশি পড়ে। আমাদের এই জার্মানি থেকে প্রাগ ট্রেনে যাওয়া আসায় মোট খরচা হয়েছিল 180 ইউরো।
তো এই ভারতীয় টাকায় ধরতে গেলে এক একজনের আসা যাওয়ার জন্য খরচা হয়েছিল 4,000 টাকা মতন। ফাইনালি 3.5 ঘন্টা ওয়েট করার পর আমরা ঢুকতে পেরেছি ট্রেনে। আর আমরা এতক্ষণ ধরে কোথায় বসবো ভেবে ভেবে ফাইনালি আমরা এই কিন্ডার কামরাটাতেই বসতে এলাম। এই যে এরকম একটা কামরা, এই যে ছোট্ট কিন্ডার বসে আছে, ছোট্ট কিন্ডার। এটার চোখে ঘুম নেই, এতক্ষণ ধরে জেগে আছে। আমাদের এই ট্রেনটা পুরো নাইট জার্নি ছিল, আর ট্রেনে চা কফি বা স্ন্যাক্সেরও কিছু ব্যবস্থা আছে, আপনি চাইলে কোনো কিছু কিনে খেতে পারেন। ইস, ট্রেনে এইসব খাবার কথা উঠলেই আমাদের ওই ইন্ডিয়ান ট্রেনের কথা খুব মনে পড়ে জানেন। ঝালমুড়ি, আলুর চপ, সিঙ্গারা, কত রকমের খাবার, আর পাঁপড় ভাজা, বাদাম ভাজা তো আছেই। এখানকার ট্রেনে এসব কিচ্ছু পাওয়া যায় না, তবে চাইলে আপনি ওই চা কফি আর কিছু কেক বিস্কুট এসবই পাবেন। এই যে কফি, দুটো কফি নিল, একটা 15 চেক ক্রোনার, একটা 17 চেক ক্রোনার, আর ইউরোতে হলো 1.28 ইউরো। এই হচ্ছে সেই কফি। আর এখানে পে করার জন্য দুটো কারেন্সি অপশানই আছে। প্রাগে যেহেতু চেক ক্রোনা চলে, তাই আপনি চেক ক্রোনারেও পে করতে পারেন বা আপনি ইউরোতেও দিতে পারেন। যে কারেন্সিতেই পে করুন না কেন, রিটার্নটা কিন্তু ওরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে চেক ক্রোনারেই করে। আর এদিকে আমাদের ভারতীয় রেল হলে এতক্ষণে বোধহয় ব্রেড অমলেট, ব্রেড কাটলেট, চাউমিন কত কি চলে আসতো। এই একটা জিনিস এখানে বড্ড মিস করি, মনের মতন খাবার দাবারের অপশান এখানে খুব কম। গুলে দাও, এরম এরম করে নেড়ে নেড়ে, গরম গরম লাগবে, গরম লাগবে, এরম করে হয়ে গেছে, ব্যাচ হয়ে গেছে, গোলা হয়ে গেছে। ভালো না, ভালো না, ভালো না তো। আর এদিকে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। যে নদীটার ওপর দিয়ে এখন আমরা পার হয়ে যাচ্ছি, ওই নদীটার নাম হলো ভ্লাতাভা। ওয়াও, ঢুকে গেলাম আমরা প্রাগে। এই যে মামা রেডি হচ্ছে নামার জন্য। কোথায়? তো মুখই তো দেখা যাচ্ছে না। এই যে এসে গেছি প্রাগে। পৌঁছে গেছি আমরা প্রাগের মেন স্টেশনে, যেটার নাম হলো প্রাহা হলভানি নদরাজি। উচ্চারণের কিছু গন্ডগোল হতেই পারে, কারণ এই ভাষাটা তো আমার জানা নেই। কালকে রাত্রি 10:15 নাগাদ ট্রেনে চেপেছিলাম, আর আজকে সকাল 10:15, মানে প্রায় 12 ঘন্টার জার্নি করে এসে পৌঁছলাম আমরা প্রাগে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাব আমাদের এয়ারবিএনবিতে। তবে এখানকার লোকাল ট্রান্সপোর্টে উঠতে গেলেও কিন্তু আলাদা করে আবার টিকিট কাটতে হয়। সেটার ডিটেলসটা আপনাদেরকে একটু পরে দিচ্ছি। বাইরে এখন বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। বাইরে টেম্পারেচার এখন 4 থেকে 5 ডিগ্রি। আর এখান থেকে আমাদের এয়ারবিএনবি এখন প্রায় 1.1 কিলোমিটার, না 1.1 কিলোমিটার মতো। কি কিউট কফি শপটা। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবির সামনেটা। আর প্রাগ হচ্ছে চেক রিপাবলিকের ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি। শহরটা মূলত এই ভ্লাতাভা নদীর ওপরেই অবস্থিত, যেটা আপনাদের আসার পথে দেখালাম। কিন্তু এখন আপনাদের যেটা দেখাবো সেটা হলো এই প্রাগ শহরের রাস্তাঘাট। শহরের বেশিরভাগ রাস্তাই এরকম কবেল স্টোন দিয়ে তৈরি। বহু পুরনো দিনের শহর, তাই এই রাস্তাঘাটগুলো মূলত ঘোড়া চলাচলেরই উপযোগী। মানুষ বা গাড়ি কোনোটার জন্যই ভালো না। চলুন এবার আমাদের এয়ারবিএনবিতে ঢুকি। এটা একটা 70 স্কোয়ার মিটারের অ্যাপার্টমেন্ট, যেটাতে 2টো বেডরুম আছে, একটা বাথরুম আছে, আর একটা হল প্লাস কিচেন। ম্যাক্সিমাম 4 জনেরই এখানে থাকার ব্যবস্থা আছে। আর আমরা এই গোটা অ্যাপার্টমেন্টটা বুক করেছিলাম 3 দিনের জন্য। তো 3 দিনের জন্য আমাদের টোটাল ভাড়া ছিল 231 ইউরো, মানে ওই ভারতীয় টাকায় 20,500 টাকা মতন। তবে বাড়িটা কিন্তু বহু পুরনো। যিনি আমাদের সব কিছু বুঝিয়ে দিয়ে গেলেন, তিনিই আমাদেরকে বলে গেলেন। ওই ভদ্রমহিলা যে দেখালো ফ্ল্যাটটা, সেগুলো 100 বছরের পুরনো বিল্ডিং। ভেতরটা অনেকটা রিনোভেট করেছে, কারণ কি মানে যুগের কোনভাবে চেঞ্জ করতে হবে। কিন্তু বললো যে বেসিক মানে স্ট্রাকচারটা এই যে কাঠের উপরে তোমার মানে ফ্রেমিং করা। ও, এই কাঠের ফ্রেমিং গুলো, মানে এগুলো পিলার, কাঠের পিলার। আসল সদস্য এখন দেখছেন ঘরটা ঘুরে ফিরে। পছন্দ হয়েছে মামা? হয়েছে পছন্দ? দেখছে দেখছে, বাবা দাঁড়াও সবটা দেখ। ওইটা বেশি পছন্দ? এটা দাদু ঠাম্মির ঘর, এটাতে দাদু ঠাম্মি থাকবে। এই যে এটা তোমার, দেখে না, এটা তোমার ঘর। ঠিক আছে ঠিক আছে, এটা তোমার ঘর।
চলুন বাকি ঘরগুলো ঘুরিয়ে দেখাতে দেখাতে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। সবার সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।